আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কি খবর তোমাদের? এই শীতে তোমাদের অনেক কষ্ট হইতেছে আমি জানি, তাই তোমাদের কষ্ট দূর করার জন্য আমি শিমু চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে। আর আজকে এই গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো পানি বের হয়ে যাবে এবং তোমরা কিছুটা উষ্ণ অনুভব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে গল্পটি শুরু করি। আমার নাম কামরুল। আমি নরজগঞ্জ জেলার রূপগঞ্জ থানার একটি গ্রামে থাকি। আমার পরিবার আমার মা আর আমি। পরিবারে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আমার বাবা 4 বছর আগে করোনায় মারা গেছেন। আমাদের বাড়ি গ্রামের পশ্চিম কোণে। বাড়ির পর আর কোনো পাহাড় জঙ্গল ভরা নেই যেখানে কেউ আসে না। বাড়ির পাশে কয়েক বিঘা জমি আছে। আমাদের মা ছেলের সংসার ভালো যাচ্ছে না। আমি একটি কাপড়ের দোকান চালাই এবং আমার সংসার খুব ভালো চলছে। আমার বয়স 20 বছর এবং আমার মায়ের বয়স 37 বছর। আমি 15 সালে বিয়ে করি এবং 1 বছর পরে আমি পৃথিবীতে আসি। আমার গায়ের রং খুব ফর্সা। আমি যতটা সুন্দর আমার শরীরের অঙ্গ, সে আমাদের গ্রামের আর কোনো সুন্দরী মহিলা নয়। কেউ বলবে না। আমার মায়ের 21 বছরের বাচ্চা আছে। 22 বছরের বিবাহিত মহিলা, ঠিক আমার মায়ের মতো। আমার মনের খুব একই রকম ভালোবাসা আমাকে আমার মা কখনো দেয়নি তার জীবনের এক শব্দ। যাই হোক, আসল গল্পে আসা যাক। আমার মাকে নিয়ে আমার কোনোদিন খারাপ চিন্তা ছিল না, শুধু একজন সাধারণ মা এবং ছেলের মতো। কিন্তু আমি বড় হওয়ার সাথে সাথে আমার বয়সের চেয়ে বড় মেয়ে এবং মহিলাদের দেখার গভীর ইচ্ছা জাগতে শুরু করে। কোনো ম্যাডাম বা আন্টি সবসময় নজরে ছিল না এবং এখন এটা বেড়েছে। 21 বছরে অনেক লোক বিয়ে করে, কিন্তু আমি এখনও বিয়ে করিনি। আমি দোকানে কাপড় বিক্রি করি। বেশিরভাগ মহিলাদের পোশাক, তাদের সামনে নিজেকে সামলানো খুব কঠিন এবং উপরে যে আমি গ্রামে একমাত্র কাপড়ের দোকান, তাই সবাই এখানে কেনাকাটা করতে। গ্রামে কোনো মহিলা বা মেয়ে নেই। আমি জামা কাপড় সাইজ জানি না। যদি আমি ভাগ্যবান, প্রায় পরিমাপ গ্রহণ। জীবন যে ঘুরে দাঁড়াবে তা কল্পনাও করিনি। এক রাতে আমার স্বপ্ন ছিল যে মা এবং ছেলে দুজন মানুষ, তাই আমরা একই ঘর দিয়ে হাঁটছিলাম। আমার মা আমার উল্টো দিকের বিছানায় ঘুমাচ্ছিলেন। আমাদের মধ্যে বেড়া ছিল। আমি মুছে টয়লেটে গেলাম। টয়লেট করে রুমে ঢুকতেই হঠাৎ মায়ের পাশে গিয়ে চোখ আটকে গেল। শাড়িটা উঠে গেল আর আমার পা দুটো বেরিয়ে গেল। কিন্তু এটা দেখে আমার চোখ আটকে গেল। আমিও আমার মায়ের কাছে গেলাম। আমার মা গভীর ঘুমে, নিঃশ্বাসে আমার বুক ধড়ফড় করছে। কেউ আমার বুক ধাক্কা দিচ্ছে। আমি আমার সৌন্দর্য উপভোগ করছিলাম। হঠাৎ মা ঘুমের মাঝে জেগে উঠতে শুরু করলেন। আমি দ্রুত বিছানায় এসে শুয়ে পড়ল। সারা রাত শুধু মায়ের কথা ভেবেই পার করলাম। আমি একটু ঘুমাতে পারিনি। অনেকদিন পর সকালে ঘুম থেকে উঠে ওপরে গিয়ে দেখি মা গরুর দুধ দিচ্ছেন। আগেও দেখেছিলাম, কিন্তু আজ দেখলাম মায়ের পিঠ। নায়িকারা সবাই ব্যর্থ। রাতে আমার ছোট্ট সৌন্দর্য দেখার পর আমি আমার মায়ের প্রতি নিষিদ্ধ আকর্ষণ অনুভব করতে লাগলাম। এটা ভালো না খারাপ তা নিয়ে ভাবিনি। আপনি জেগে উঠছেন বলে রাখা ভালো। তুমি আমাকে সবসময় বাবা বলে ডাকো আর যাই বলো। আমি ভাবিনি যে আমি কি করছিলাম সে বুঝতে পারে। যাও, মুখ ধুয়ে আমাকে খাওয়াও। মা, আমি আজ দুধ খাবো। আমি কিছু বলতে লাগলাম। স্বামী তো আমার ডাকে ফিরে এল। মা, আমি শুধু এই দুধটা খেতে চাই। তুমি গরম না করলে আমি এভাবে খাব কি করে? তুমি খাওয়াও। এখানে এসো, পাগল ছেলে। মা ঢেলে দিল 1 গ্লাসে দুধ দিয়ে। মা আমার চুলা দিয়ে বলল, এখন গিয়ে হাত মুখ ধুয়ে ফেল। হাত মুখ ধুয়ে খেতে এলাম। বলল, আজ খাবার দাও। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? আজ আমি তোমাকে খাওয়াতে পারি না কেন? আমি খাওয়ানোর সময় বললাম, ঠিক আছে মা, তুমি কি আমাকে ভালোবাসো? আমার প্রশ্ন। মা ভয় পেয়ে গেলেন এবং বললেন, কি হয়েছে? আজকে এমন করছেন কেন? ভালো লাগছে না? সে আমার কপাল আর গাল ছুঁয়ে দেখল আমার জ্বর আছে কিনা। বলল, ওহ মা, আমার কিছু জিজ্ঞেস করার নেই। ভাবল। মা বলল, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? সারা জীবন আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু হঠাৎ কেন তুমি এসব জানতে চাও? আমার বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আগের মতো নেই। সাজনা নতুন কিছু পড়ো না, আমার ভালো লাগে না। মা হতাশ হয়ে বললেন, আমার বামি মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকবে না। তুমি আমার জীবনে আছো বলেই আমি বেঁচে আছি, নইলে আমি থাকতাম। আমার বাবাকে অনেক ভালোবাসে, সব স্ত্রী তাদের স্বামীকে ভালোবাসে। আমিও বেঁচে থাকতাম, কিন্তু তুমি আমার ইচ্ছা প্রমাণ করেছ। তুমি আমার পছন্দ ও সাজগোজ করো, কিন্তু তা করো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এমন করো না। আমি চাই তুমি সুখী হও। চাই তুমি বিয়ে করে সুখী সংসার কর। তাহলে জীবন ভালো যাবে। আমি নিজেও জানি না কেন কথা শেষ হলো আমার গালে। তিনি বলেছিলেন যে বাবা মারা গেছেন বলে তিনি তার মাকে অন্যের বিছানায় রাখতে চান। আমি ভারাক্রান্ত। আমাকে খাওয়ানো কঠিন। আমি যাব।
চিন্তা করবেন না। মা উঠে কাঁদতে লাগল। আমি উঠে তার কাছে গেলাম। আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে আমার কথা শোনেনি। মা বলল, এখন আমার চোখের সামনে থাক। আমি মায়ের কথায় ভয় পেয়ে দোকানে চলে গেলাম। রাতে মেয়েটা কিছু বলল না। আমি শুয়ে পড়লাম, যেন ঘুমাচ্ছি। আমি যখন বিছানা থেকে উঠে ওর সামনে বসলাম, মা চোখ জ্বালিয়ে আমার গালে থাপ দিয়ে বললেন, ব্যথা লাগছে, আমাকে মাফ করবেন না মা, এমনটা আর কখনো বলবেন না, আমাকে বুঝবেন না। আমি ভেবেছিলাম হয়তো তুমি ভালো থাকবে, কিন্তু আমি জানতাম না তুমি কষ্ট পাবে। আমাকে মাফ করে দাও। মা সাথে সাথে আমাকে তার বুকে টেনে নিয়ে বলল, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার ছেলে তোমার বাবার পর নিজের সুখ চায় না, তুমিই আমার একমাত্র সম্পদ বাবা, আর কখনো বলবে না বাবা এটা বলবো না, মা আমার উপর রাগ করে থেকো না। এখন যখন আমার কষ্ট আর ভয় কেটে গেছে, আমি আবার মার সৌন্দর্যে আকৃষ্ট হলাম। পরের দিন বিকেলে বাসায় এসে হতবাক হয়ে গেলাম। আমি একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরেছিলাম। সে আমার দিকে তাকিয়ে হাসল। আপনি নতুন শাড়ি পরেছেন নাকি অন্য কেউ আছে? আমি খুশি হয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা উত্তর দিল, তুমি আমাকে জানো, তুমি খুশি? আমি খুশি। আমি এটা পছন্দ। সে কখনই বিয়ে করবে না। মা বলল, বিয়ে করবে না কেন? থাকবো শুধু তোমার সাথে। মা, ওরে পাগল, আমি বিয়ে করতেই থাকব। সমস্যা কি? আমি বললাম, আমার আর তোমার মাঝে আর কেউ আসতে পারবে না। আমি চাই না কেউ আমাদের মাঝে এসে বিয়ে করুক। কথা বলবে না। আমি তোমাকে ছাড়া আর কারো সাথে সংসার করতে চাই না। মা আমার ছেলের সহানুভূতিশীল মনোভাব বোঝেন, কিন্তু তিনি জানেন না যে আমি তার হৃদয় এবং আত্মা পাওয়ার কথা ভাবছি। আচ্ছা বাবা, তোমাকে আর বলবো না। না, আমার কেমন লাগছে? বললেন, আমি একটা পোশাকের মতো অনুভব করছি। ক্ষেমা লজ্জা পেয়ে বললেন, দুষ্টু, মজা কর। সত্যি বলছি। বিশ্বাস করো। ঠিক আছে, এখন বসো। আমি পুলে গিয়ে গোসল করলাম। বাড়িতে পুলটা আমাদের বাড়ির পাশেই। আমি গোসল করে শরীর মুছে দিলাম। ওই হালকা ভেজা তোয়ালেটা পড়ে গেল, আর আমি মায়ের সামনে দাঁড়িয়ে বললাম, ভিতর থেকে লুঙ্গিটা নিয়ে আসো। মা হঠাৎ খেয়াল করলেন, আমার তোয়ালেটার দিকে চোখ নামিয়ে দেখল আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি উঠে আমার কাছে গেলাম। মা দেখল সে বিছানায় নেই, হয়তো বাইরে কোনো সমস্যা আছে। হঠাৎ বাথরুম থেকে একটা শব্দ এলো। মা পুকুরে গোসল করছিলেন, কিন্তু মাঝে মাঝে বাথরুম হয়, তাই শব্দ খুঁজতে সেখানে গেলাম। যতই এগিয়ে যাচ্ছি ততই শব্দ বাড়ছে। হঠাৎ অদ্ভুত শব্দ হলো। পর্দা করায় আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু মা জানে না। টিউবওয়েলের চোখের অংশে বসে অদ্ভুত সব কাজ করছে মা। শাড়ি পরছে বলে দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে কাজ সেরে মা টিউবওয়েল থেকে নেমে ঘরে চুপচাপ শুয়ে আছি। আমি একটু চোখ খুললাম এবং ঘুমের ভান করে দরজার দিকে চোখ রাখলাম এবং আমার লুঙ্গিটা এমনভাবে তুলে রাখলাম যেন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কৌতূহল বাড়তে থাকে। সে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে আমার বিছানায় এসে দাঁড়ায়। তার চোখে জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো আমাকে ঘুমের মধ্যে গ্রাস করছে। এক পর্যায়ে আমি ঘুম ভাঙার ভান করলাম, তারপর মা তড়িঘড়ি করে বিছানায় গেল। আমার মন খুশিতে নেচে উঠল। আমার প্রতি মায়ের আকর্ষণ দেখে কখন মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুম থেকে উঠে দেখি মা এখনো ঘুমাচ্ছেন, কিন্তু অবাক হয়ে গেলাম। মাকে চাদরটা মাঝখানে রাখতে দেখে আমার চোখ বন্ধ হয়ে গেল। আমাকে দেখে ওর জামাকাপড় ঠিক নেই। সে স্বাভাবিক গতিতে জামাকাপড় ঠিক করে বিছানা থেকে উঠে গেল। মা এত দেরি করে ঘুম থেকে উঠলে ক্লান্ত হয় নাকি পরিশ্রম করে, তাই ক্লান্ত এখন আমার ভালো লাগছে। মনে মনে বলল, কি জানি, কঠিন কাজ। যদি কেউ নেই, চাদর গরম হলে কি হবে, আর চাদর এভাবে থাকলে আলো বাতাস চলাচল করে না। আমার যুক্তি শুনে হাসলাম। বাবা, তোমার খিদে পেয়েছে, আগে হাত মুখ ধুয়ে আসো না কেন? গোসল করে তারপর খাবে কে? আমি গোসল না করে মায়ের কাছে ভিজে কাক হয়ে এসেছি। আগের দিন একটু ভেজা তোয়ালে ছিল, তাই খুব একটা বুঝতে পারিনি। সে গিলে খাচ্ছিল এবং আমার দিকে এমনভাবে তাকাল যেন তার শরীরে পানি ঢুকে গেছে। সে দেখে আমার খুব ভালো লাগছে এবং আমার ভিতর থেকে একটা গামছা লুঙ্গি নিয়ে এলেন। যতক্ষণ না আমি লুঙ্গি মোছা শেষ করি, সে লুকিয়ে চলে গেল। হঠাৎ মা বললেন, বসো, আমি আজ গোসল করব। আজ গরম, আমি এসে তোমাকে খাওয়াবো। ভেবেছিলাম তোমাকে আমার ভালোবাসা দেখাতে খাওয়াবো, কিন্তু বুঝলাম না যে অন্য কিছু অপেক্ষা করছে। আমি পুকুরে স্নান করতে যাইনি, কিন্তু করেছিলাম। 2 মিনিটের মধ্যে আমি ভিজে শরীর নিয়ে ফিরে এলাম, কিন্তু আজ জানলাম যে আমরা ভিজে শরীরে এসেছি। হঠাৎ মা এগিয়ে এসে বলল, ব্লাউজের হুকটা খুলে দাও।
কাজ না এখন আমিও সুযোগ পেয়ে বললাম ছেলের কাপড়ের দোকান আর তুমি কি পুরানো জিনিস কিনছন তো নিয়ে নিন তারপর হয় দোকানে যান এবং পছন্দ হলে নিয়ে আসুন। এটা ছেলের দোকান। ছেলেটা আনতে পারছে না কেন? বাজারে পৌঁছানো কঠিন হবে। মা বল পাঠাবো, ফেরিওয়ালা খালার কাছে পাঠাবো। মা বললেন আমি বাইরের মানুষের সামনে এটা বেছে নিতে পারি না। আমি এই মাপ জানি না। তাছাড়া আমার কাছে এসো, কোনো সমস্যা হবে না। আম্মু বল দোকানদার ওদের কাপড় দেখাবে। আপনি কি সম্পর্কে কথা বলছেন? আপনি দোকানে একই করবেন? মা ভুল, আমি তোমার পছন্দ মতো সব সাইজ আনব। বুঝলাম কেন আমার সব সাইজ আনবে, শুধু রং আমি সাইজ 3-4 বেছে নেব। আমি আমার মায়ের দিকে তাকিয়ে আছি, সে আমার উপর এত রাগ করেছে, সে তার লজ্জা ভুলে গেছে এবং লজ্জা, সে আমাকে সব বলছে। মাকে মাঠে কাজ করতে দেখতে গিয়েছিলাম, আমিও সেখানে গিয়েছিলাম, কিন্তু আমার শরীর ধুলো, বালি আর চোখের জলে ঢাকা ছিল। আমার আজ অদ্ভুত লাগছে। শাড়িটা পুরো দাগ হয়ে গেছে, কি করব বল, সেট বলে করা যাবে না। তাই আমার কথা শুনে অবাক হয়ে হঠাৎ আমার দিকে তাকালেন, মা হেসে ফেললেন, আমিও হাসলাম। তুমি আমার জিনিসগুলো নিয়ে আসছো মা, পরে দেখো সাইজ না হলে আবার নিয়ে আসব। মা বল সাইজ হবে, আমি আপনার উপর বিশ্বাস আছে। মেয়েটা হেসে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আমি বাইরে দাঁড়ালাম। মা আমাকে ভেতরে যেতে ডাকলেন। আমি ভেবেছিলাম এটা মজার কিছু হবে, কিন্তু মা হতাশ, শাড়ি আর গামছা। মা বলল তুমি একটু বস, আমি গোসল করব। তাই আমরা কিছু না ভেবে পুকুরে চলে গেলাম, আর কিছুক্ষণ পর চলে গেলাম পুকুরের পাশের ঝোপের কাছে, আর চোখ কপালে উঠে গেল, আহা কত সুন্দর লাগছে। হঠাৎ করে যখন একটা পিঁপড়া আমাদের মুখ কামড়ে ধরল, তখন একটা হুশ শব্দ বেরোলো, আর গাছটা একটু দুলল, সেটা বোঝানো যাবে না। মা একটু চমকে উঠে আমার দিকে তাকাল। আমি একটা হাসি দেখলাম, মনে ঢুকল না। মা আমাকে দেখে হঠাৎ আমার পায়ের দিকে তাকালো, মায়ের পাশ থেকে আমার সারা শরীর দেখা যাচ্ছে। আমি ধরতে খুব লজ্জা পেলাম, কিন্তু মা আমাকে ধরতে দিল না। ডাইভিং এবং জল থেকে ওঠার পরে মা একটি অকল্পনীয় কাজ করলেন, ডানাগুলিতে উঠে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে একটি অদ্ভুত হাসি দিলেন। মায়ের এই রূপ প্রথম দেখে আমি হতবাক। তাড়াতাড়ি বাড়ির সামনে গিয়ে দরজায় বসলাম। আবার সে অবাক হয়ে আমার সামনে দাঁড়িয়ে হেসে বলল, আমি ক্ষুধার্ত বাবা। আমি বললাম, হ্যাঁ মা, তুমি এত সময় নিয়েছ যে বুঝতে পারছো না। আমি আমার চোখে বোকার মতো তাকিয়ে আছি। ব্যাপারটা আমরা দুজনেই আগে জানি, কিন্তু কেউ স্বীকার করে না। এগোতে পারছি না, সময় নিচ্ছি। কিন্তু মা এক কদম এগোতেই সে আমার দিকে এগিয়ে এসে বলল, বাবু তুমি কি দেখছো? আমিও আমার লজ্জা কাটিয়ে উঠলাম এবং বললাম, আমি এগুলো নিয়ে এসেছি তোমার পড়ার জন্য। গম্ভীর হাসি দিয়ে আমার মুখ সে বলল, কেন? আপনি তাদের পছন্দ করেন না? আমি তাদের পছন্দ করি, তবে আমি যা নিয়ে এসেছি তা আরও সুন্দর মানবে। আপনার দিকে কড়া নজর রাখছে। দেখি মা আমাকে সুযোগ দিচ্ছে, আমি ডুবতে দেইনি। বলেন আপনার কেমন লাগছে তা দেখার দায়িত্ব আমার। মা চোখ ঘুরিয়ে বললেন, তাহলে গ্রামের সব মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে গিউ। মার একটু ঝলছে, তাই বললাম, আর একটু জ্বালাতে দেখব। আর কিসের জন্য সচরাচর দেখা যায়, তাই দেখি। টাকা দেয়, ভালো জিনিস বুঝিয়ে দেয়, ভালো দেয়। আমি তাকে পড়ি সবার কাতারে, আমাকে কি দিতে হবে? আমিও মুচকি হেসে বললাম, আপনি যদি কাস্টমার হন তাহলে টাকা নেওয়া পাপ। আপনি কি চান? পাথরটি তাকে আঘাত করে। এখন সে ঘুঘু ধরতে চায়, সে পড়ে যায়। তাই নিজের উপরই ঢিল ঢালছেন তিনি। আমাদের দেখা হবে, তুমি বসো। আমরা ভিজে শরীর নিয়ে ঘরে ঢুকি। 2 মিনিট পরে আমি হঠাৎ তাকে ভয় পেয়েছিলাম। এত তাড়াতাড়ি কাপড় ধোয়া হয় না বলে এত তাড়াতাড়ি হবে ভাবিনি। তারপর ডাকলেন, আমি ভিতরে আসব কেন? হ্যাঁ আসুন। তাদের একজন আমাকে দেখে খুব ভালো লাগলো এবং বলল যে সে নিজেই আমাকে দেখাচ্ছে। আমি মায়ের কাছে গিয়ে তার সামনে দাঁড়াতেই তিনি গলা দিয়ে এসে বললেন, কি হয়েছে? দোকানদার ঠিকই এনেছে, দেখবে এত ভালো সাইজ কিভাবে আনতে হয়। আমিও আমার সামনে কাস্টমারদের সাথে কথা বলি, আমি তাদের মতো। বলেন, এত বছর ধরে ব্যবসা করছি, আমি জানি না অন্যদের পরিমাপ করতে হবে। আমি ভাবিনি যে আপনার সাথে বা অন্য কারো সাথে যাওয়া উচিত। আপনি সবসময় আমার সামনে আছেন, আমি সব কিছু দেখেছি। কিন্তু আমার মুখে একটা দুষ্টু হাসি ফুটেছে। এটা ঠিক আছে, কিন্তু একটা কথা আমার বলার আছে। বলুন। আমার উত্তেজনা দেখে আমরা হেসে উঠলাম, মুখে হাত রাখলাম। মা, কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ বিশৃঙ্খলা, কিন্তু আমি অন্য টাইপ করতে চাই না, আপনি জানেন। কিন্তু পরিমাপ নিন। আরে না, আমি এক প্রকার দৌড়ে টেপ নিয়ে এসে আমার সামনে দাঁড়ালাম। অন্যদের স্বাভাবিকভাবে পরিমাপ নেই, কিন্তু আমার সামনে সে তার বুকে ঘষছে। কোন দিক থেকে শুরু করব জানি না।
ঘটনা দেখে হাসছেন কেন? আমাকে কি পরিমাপ করতে বলছেন? আমি পিছনে ঝুঁকে আমার বুকে ফিতা রাখা। আমি এখনও তা করিনি। আমরা আরও বলেছিলাম যে আমি আমার বুকে কাঁপুনি পেয়েছি এবং আমি আমার মুখে একটি চাই না। আমি এটা তো মা, তাতে সমস্যা কি? আমি যদি বাইরে কর্মস্থলে থাকতাম, আমি কি তোমাকে এত স্বাভাবিকভাবে বলতে পারতাম যে তোমার নিজের গর্ভের সন্তান? তুমি না চাইলেও আমি চলে যাই কারণ তোমার প্রয়োজন নেই। আমি আপনার হাত ধরে বলুন, আসুন, আমি দুঃখিত। আমার কত রাগ করা উচিত বা আমার কি করা উচিত? বাইরের লোকের কাছে গিয়ে ক্ষমা চাইবে? আচ্ছা এসো, তোমার হাত সরান। মা, আমি যদি না পারি তবে নিয়ে নাও। এই লজ্জায় আমার খুব ভালো লাগছিল। বন্ধুরা, তোমরা যারা পুরো গল্পটি শুনেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমার নাম্বার দেওয়া হবে এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। শুধুমাত্র যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে তারাই আমার নাম্বার পাবে।